সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে দেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। আমি ৩টা ভিডিও ফুটেজ থেকে কিছু কথা আমি সংগ্রহ করেছি। তো এইগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমত আ যেটি আমি আলোচনা করব সেটি হলো যে এই তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হতে যাচ্ছে এবং এটি ব্যর্থ সরকার। দ্বিতীয় ভিডিও ফুটেজ থেকে আমি যেটি আলোচনা করব সেটি হলো যে সমন্বয়করা এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারে যে সমস্ত সমন্বয়করা আছে সেই সমস্ত সমন্বয়কদেরকে টেনে হেঁচড়ে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছে। তৃতীয়ত আমি আরেকটি জিনিস আলোচনা করব, সেটি হলো যে জামাত কেন এই মুহূর্তে নির্বাচনে যাচ্ছে না, তাদের ফন্দিটা কি। এটিও আমি একটা ভিডিও ফুটেজ থেকে জামাতের আমিরের মুখ থেকে মানে বের করতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। অবশ্য আমির বলে নাই, আমি আমি আমার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বের করতে পেরেছি। তো কথা না বাড়িয়ে আমি একটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে হাজির করছি। আহ, এটি হচ্ছে এটি হচ্ছে বিপি নূরের বক্তব্য, ঠিক আছে। এখন সে কি বলেছে, সে একটা টক শোতে বলেছে এই সরকারের ২১ জন উপদেষ্টা ফিট নয়। আমি ভিডিও ফুটেজটির আগের অংশ আমি টেনে শোনাচ্ছি না, আমার সময়ের অপচয় হবে। তো আগের অংশগুলোতে সে বলেছে এখন পর্যন্ত পুলিশকে অ্যাক্টিভ করা সম্ভব হয় নাই, এটি একটি ব্যর্থ রাষ্ট্রের লক্ষণ, ঠিক আছে, বা ব্যর্থ সরকারের লক্ষণ। তাহলে শোনা যাক ভিপি নূর উপদেষ্টাদের কার্যক্রম সম্পর্কে কি বলে, শুনি। বডিকে ফিট মনে করি না, তারা যতটুকু ফিট আরো ফিট লোক দরকার। কি বলল? সে বলছে যে উপদেষ্টা কমিটির ২১ জন উপদেষ্টাকে সে ফিট মনে করে না। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যদি ফিট না হয়ে থাকে, বাংলাদেশ কিভাবে এরা চালাবে বলুন তো দেখি। এটি তো আর গ্রামীণ ব্যাংক না। হুম, এটি তো গ্রামীণ ব্যাংক না যে আপনি দেশ চালাতে, গ্রামীণ ব্যাংক দিয়ে দেশ চালানো যাবে। এটা তো সম্ভব না। গ্রামীণ ব্যাংকের একজন এমডি, হ্যাঁ, আর ছাত্ররা তো দেশ চালাতে পারে না, পারে নাকি? এনজিও, হুম, এনজিও আর গ্রামীণ ব্যাংক থেকে গ্রাম, এনজিও গ্রাম, হুম, এনজিও গ্রাম হলে পরে কি দেশ চলে? উত্তর হচ্ছে না। আর একটু শোনা যাক। এখন ইউনূস স্যারের যে এক্সপিরিয়েন্স, তার যে প্রজ্ঞা জ্ঞান, সেটা কিন্তু আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই। না না, আমার বিন্দু আমাদের সন্দেহ আছে। ইনুসের প্রজ্ঞা জ্ঞান রাষ্ট্র চালানোর ক্ষেত্রে মোটেই নাই। তার প্রজ্ঞা জ্ঞান হচ্ছে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গরিব মানুষের রক্ত চুষা কিভাবে যায় সেই সব ব্যাপারে। হুম, দেশ চালানোর ব্যাপারে না, ভুল বললেন। তো দেখুন, ভিপি নূর, হুম, ২১ জন অন্তর্বর্তীকালীন সরকারের কাউকেই দেশ চালানোর জন্য ফিট মনে করে না। বুঝতে পারলেন তো? কিন্তু এই ভিপি নূরও ছিল কিন্তু আন্দোলনের অগ্রসারিতে, ঠিক আছে। গেল এইটা। পিনাকি ভট্টাচার্য, হযরত মৌলানা পিনাকি ভট্টাচার্য আলাইহি সাল্লাম ও তত্ত্বাবধায়ক সরকার যে ফেল করতে পারে এই ব্যাপারে এই ব্যাপারে আশঙ্কা পোষণ করেছে এবং সেও এটি বলেছে এই সরকারের, ঘুরিয়ে ফিরিয়ে সেও বলেছে এই সরকারের কেউই ফিট না। বুঝতে পারছেন? সেই দিকে না গেলাম। এখন আমি আপনাদেরকে আমার বক্তব্য শুরুতে বলেছিলাম যে আমি 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 ২ নাম্বার যে জিনিসটি প্রমাণ করব সেটি হলো যে অন্যান্য ছাত্ররা, সারা দেশের ছাত্ররা বা অন্যান্য সমন্বয়ক যারা রয়েছে তারা অন্তর্বর্তীকালীন
সরকারে যেসব সমন্বয়করা রয়েছে তাদেরকে তারা টেনে হেঁচড়ে নামাবে এবং আন্দোলন তারা অলরেডি শুরু করে ফেলে দিয়েছে। আমি দেখাই এটা নিছি আমি আলো টিভি নিউজ থেকে। এই দেখুন, এরা হচ্ছে সমন্বয়ক। হ্যাঁ, এরা কি বলছে একটু পিছনের দিকে যাই, একটু শুনি। সংবাদ সম্মেলন করে আপনাদের মুখোশ উন্মোচন করতে না হয় এবং আপনাদের নাম মেনশন করে আপনাদের বিরুদ্ধে কিছু করতে না হয়। আর কি হুমকি দিছে? হ্যাঁ, আপনাদের মুখোশ উন্মোচন যাতে না করতে হয়, আপনাদের নাম মেনশন করে যাতে আপনাদের মুখোশ উন্মোচন জনগণের কাছে না করতে হয়, এটা হুঁশিয়ারি দিয়েছে। এরাও কিন্তু সমন্বয়ক। আরেকটু শোনা যাক। আচ্ছা, শুনি ওই মহিলাটা কি সরকারি বলে। ভালো ছিল, স্বৈরাচারী ভালো ছিল। আপনারা এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আমরা কিন্তু খুব দ্রুত মুখোশ টেনে ছিঁড়ে দিব। হ্যাঁ, মুখোশ খুব দ্রুত টেনে টেনে তারা ছিঁড়ে দেবে, মুখোশ খুলে দেবে। তো এই মুহূর্তে মুখোশ খুলছে না কেন? হুম, খুব শীঘ্রই উপদেষ্টা ও সমন্বয়কদের মুখোশ টেনে খোলা হবে। এক্ষুনি টেনে খুলে দেওয়া উচিত নয় কি? হুম, দেশ সরকারই ভালো ছিল, স্বৈরাচারই ভালো ছিল। ছাত্র হ্যাঁ, মানে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, এটাই বলতে চাচ্ছে তারা। জনতা এখন আর ভালো নেই। আপনারা এখনো পর্যন্ত যে কার্যক্রম করছেন, আপনাদের মুখোশ খুব শীঘ্রই টেনে খোলা হবে। হ্যাঁ, এইটাও বলছে আপনাদের মুখোশ খুব শীঘ্রই টেনে খোলা হবে। আপনারা প্রস্তুত হন। এবার সমন্বয়ক ও তরুণ উপদেষ্টাদের কঠিন হুঁশিয়ারি দিলেন শিক্ষার্থীরা। কোটা বুঝতে পারছেন? হুম, মানুষ এখন রাস্তায় নামতেছে। আমি আগেই বলেছি, হুম, এই রক্তচোষা, হ্যাঁ, গ্রামীণ ব্যাংকের সরকার কোনো অবস্থাতেই ঠিকবে না। হ্যাঁ, এনজিওগ্রাম ঠিকবে না। হুম, আন্দোলন থেকে রাষ্ট্র মেরামতের কাজ সবগুলোতেই সফল ছিল। এই দেখছেন হাসনাত আব্দুল্লাহ, এটা হচ্ছে জামাত শিবিরের সাথী। বুঝতে পারছেন? তার ফেসবুকে সে কি পোস্ট দিয়েছে? মুক্তিযুদ্ধের মাইয়া দে। ভাবা যায়? ভাবা যায়? এটাকে এটাকে কি করা যায় বলুন দেখি। হুম, আর একটু দেখাই। ছাত্র সমন্বয়করা বর্তমানে রাষ্ট্র পরিচালনা এটা হচ্ছে সার্জিস ইসলাম। এটা অতি বাটপার, অতি মুরব্বী। হুম, এর কথাবার্তা শুনলে গায়ে আগুন ধরে। করছে ছাত্ররাই। দেশের বেশিরভাগ মানুষ তাদের সমর্থন করলেও অধিকাংশ মানুষের মতোই এই দেখুন, জোর করে হুম, জোর করে একজন একজন শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করছে। আচ্ছা, আরেকটু দেখাই। সমালোচনা করছে সমন্বয়ক ও দুই তরুণ হ্যাঁ, এই দেখুন, এই দেখুন দুইজন তরুণ। এটার নাম হচ্ছে নাহিদ ইসলাম। হুম, আর এটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে এটার নাম জানি কি, এটার নাম হচ্ছে আসিফ মাহমুদ। হ্যাঁ, এই দেখুন বেয়াদব, বসতেই পারে না। এই দেখুন, দুইটার কিন্তু নামা বুকের মধ্যে ফোল্ডেড হ্যান্ড। বুঝতে পারছেন? এটা কেন করে তাকে জানেন? আমি আগের লাইভে হুম এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। এই যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের, এই দেখুন দুইটা একসাথে বসে, হ্যাঁ, নামাজ বসে বসে নামাজ পড়তেছে। মানুষ নামাজে দাঁড়ালে পরে, হ্যাঁ, নামাজে দাঁড়ালে পরে যখন বুকের মধ্যে হাতের উপর হাত রাখে, হ্যাঁ, রাকাত বাঁধে, এদের অবস্থা এইরকম হচ্ছে। তো এদের এই যে বডি ল্যাঙ্গুয়েজ, এই যে ফোল্ডেড হ্যান্ডস, হ্যাঁ, অথবা ক্রসড আর্মস, এইগুলো ইন্ডিকেট করে যে আর দে আর ইন এ ডিফেন্সিভ মুড। মানে পাস্ট টেন্সে বলি, তারা তো এখন না। দে ওয়ার ইন ডিফেন্সিভ মুড। যখন কেউ ডিফেন্সিভ মুডের মধ্যে থাকে, হ্যাঁ, তখন এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজের মানে বহিঃপ্রকাশ অটোমেটিক্যালি ঘটে যায়। কারণ ডিফেন্সিভ কোনো ওপেন মিটিংয়ে যদি কেউ যদি ডিফেন্সিভ মুডের মধ্যে থাকে, তাহলে তার মনে হতে পারে যে তার কর্মতৎপরতা, তার কার্যকলাপ, হুম, তার পারফরমেন্সকে প্রশ্নবিদ্ধ করা হতে পারে। বিধায় তারা যে কেউ ডিফেন্সিভ মুডে চলে যায়। তো এই দুইটা ডিফেন্সিভ মুডে আছে এদের বডি ল্যাঙ্গুয়েজ। এই দেখুন, আমি দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন? এই দেখুন, এই ডিফেন্সিভ মুডে থাকার কারণে, হ্যাঁ,
অটোমেটিক্যালি তারা এই জাতীয় বডি ল্যাঙ্গুয়েজের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। মানে কথা হচ্ছে যে তারা কোনো কাজ ভালোভাবে করতে পারছে না, তারা দায়িত্ব পালনে অক্ষম। তারা হয়তো মনে করেছে এই ভদ্রলোকরা তাদের দায়িত্ব পালনের ব্যর্থতা সম্পর্কে প্রশ্ন করতে পারে। বুঝতে পারছেন, দুইটার হাত, অদ্ভুত ব্যাপার। আমি লাইভে বলেছি, কিন্তু আগে কেউ বলে না। আর এইটা অনবরত, হ্যাঁ, পার্কিনসন্স রোগে আক্রান্ত রোগীর মতো পা নাড়াচ্ছে, দেখতে পাচ্ছেন, পা নাড়াচ্ছে। একজন মানুষ যখন অনবরত তার পা শেকিং করতে থাকে, তখন বুঝতে হবে যে সে তার টেনশন রিলিজ করার চেষ্টা করতেছে, তার মাইন্ড সেটেল না। তার মাইন্ড বা তার চিন্তা বিক্ষিপ্তভাবে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। এইরকম সিচুয়েশন হলে পরে কেউ এইরকম করতে পারে। এগুলো নিয়ে আলোচনা করেছি, আবার দেখা যাক। উপদেষ্টাদের কাজ নিয়ে সবশেষ উপদেষ্টাদের ইংরেজি বলতে না পারা নিয়েও চরম হ্যাঁ, ইংরেজি তো ওইটা বলতে পারে নাই, ওইটা বলছে উপদেশ। উনারা যে প্রশ্ন করেছেন, প্রশ্ন না বুঝেই বলেছে হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু। তো এই ধরনের ইংলিশ তো এই ধরনের ইংলিশের মান, ইংলিশ বলার মান হচ্ছে মাদ্রাসায় পড়া চতুর্থ শ্রেণীর ছাত্রের ইংলিশের মানের মতো। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এই জাতীয় ইংলিশ বলতে পারে না। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে ইংলিশ বলতে না পারাটা কোনো কোনো অদক্ষতা না, কিন্তু ইংলিশ বলতে না পারাটা অদক্ষতা না, এইটা মেনে নিলে পরেও ভুল ইংলিশ, হ্যাঁ, ভুল ইংলিশ কোনো কূটনীতিক বা বিদেশি মানুষের সাথে বলা উচিত না। দ্যাটস ডিসকাস্টিং। আর তাছাড়া আপনি ইংলিশ বলতে পারেন না, ভালো কথা, ইন্টারপ্রিটার রাখেন। ইংলিশ বলতে পারছেন না, ভালো কথা, কিন্তু যারা আপনাকে ইংলিশে প্রশ্ন করতেছে তাদের প্রশ্নের উত্তর ভুলভাবে দিবেন না, ঠিক না? এটা বিষয়টা এইরকম যে একটা ছেলে, একটা গ্রামের কৃষক ইংলিশ জানে না। আমি আমি এই কাহিনীটা বলি। তো একজন ব্রিটিশ আমলে একজন মানে পুলিশ অফিসার এসেছিল। সে, এটা গল্প, গল্প কিছু মনে নিবেন না। তো পুলিশ অফিসার, সে ইংলিশ ছাড়া আর কোনো কিছুই বলতে পারে না। তো সে কৃষককে বলেছিল, ডু ইউ নো হু ইজ দ্য মার্ডারার? সে বলছিল ইয়েস। মাথা নাড়িয়ে বলছিল ওই ইয়েস নো, শুধু ইয়েস জানে, ইয়েস বলতেটাই পারে, আর কোনো কিছু বলতে পারে না, ইয়েস। তখন পুলিশ অফিসার বলছিল যে আই সাসপেক্ট দ্যাট ইউ হ্যাভ মার্ডার্ড দিস গাই। তখন ওই কৃষকটা বলেছিল ইয়েস। তারপর ওই ইয়েস বলার কারণে ওই কৃষকটাকে হাত কড়া লাগিয়ে দিয়ে, হ্যাঁ, কোর্টে চালান দেওয়া হয়েছিল। তো ওই যে ওইটার নাম কি, সমন্বয়ক, ওই যে নাহিদ ইসলামের অবস্থা এইরকমই। জাস্ট যোগ করলাম। আচ্ছা, শোনা যাক একটু। সমালোচনা হয়েছে। এর মধ্যেই তাদের কার্যক্রম নিয়ে রাজপথে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। দেখছেন, রাস্তাতে সাধারণ শিক্ষার্থীরা নামছে। বিভিন্ন ভিডিওতে দেখা যায় সমন্বয়ক ও উপদেষ্টাদের বিরুদ্ধে ধর্মঘাট ও আন্দোলন করেছে ছাত্র জনতা। আন্দোলন করে আমরা এই পর্যন্ত আসছি, এটাকে ডাবল করে আমরা মাঠে থাকবো। তাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই যে এই ষড়যন্ত্র আমরা হইতে দিব না। তাদের ওয়েল ডান, এই ষড়যন্ত্র ছাত্ররা হতে দেবে না। আমি খুশি। অভিযোগ, তারা তাদের এই দেখেন সিলেট ব্লুবার্ড স্কুলের প্রিন্সিপালকে কিভাবে জোর করে এরা পদত্যাগ করিয়েছে। এই জামাত শিবিরের রাক্ষসনীরা পরিকল্পনা বাস্তবায়ন করেছে। সংখ্যালঘুদের উপর নির্যাতন। তাছাড়া সেই 11 তারিখের পর থেকে তাদের মুভমেন্ট এখনো পরিবর্তন হয়নি। দেখছেন, এই দেখেন আরেকজন। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেয় নির্যাতন, নিপীড়ন, গ্রেফতার মামলা, যেসব কার্য। আচ্ছা, গেল এইটা। এইবার আসি আসল কালপ্রিটকে নিয়ে। এই যে শয়তানটা দেখতে পাচ্ছেন, ডাক্তার শফিকুর রহমান, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। সে সিলেট উসমানী মেডিকেল কলেজে জামাত শিবিরের নেতা ছিল।
উসমানী মেডিকেল কলেজকে অস্ত্রের গুদামঘর বানিয়েছিল, ওই সময় যে রক কাটার ইয়ে চলতো, ওই মহড়া চলতো, এইটার নেতৃত্ব এই সাদা দাড়িওয়ালা শয়তানটা দিত, বুঝছেন? এই দেখেন এটার মাথার টুপি সাদা, ভ্রু সাদা, হ্যাঁ দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, খালি সাদা সাদা আর সাদা, সাদা সাদা। কিন্তু এর ভিতর সাদা না, ভিতর রক্তের মতো লাল, মানুষের রক্তে লাল, রক্তাক্ত, ভিতর গাঢ় অন্ধকার, এটাও বলতে পারেন। তো সে বলছে কি, এখানে টাইটেলে কি বলা হয়েছে, বিএনপি নির্বাচনমুখী হলেও জামাত এখনো নির্বাচনমুখী নয়। কেন? বুঝতে পারছেন? শুনি একটু, বেশি প্লে করব না। বিএনপি 3 মাসের আলটিমেটাম দিয়েছিল, আবার তারা একটা রোড ম্যাপ দেওয়ার তো ঠিকই তো, এখন নির্বাচন হবে, এখন এই শয়তানটা নানা অজুহাত দেখাচ্ছে, বলছে আমরা নির্বাচনে যাব না। আরে বেটা, তোমরা নির্বাচনে গেলেই আর কি, আর না গেলেই কি, তোমরা তো একটাও সিট পাবা না। তোমরা কালার রেভুলেশনের মাধ্যমে ক্ষমতায় এসেছো, আমেরিকার হাত ধরে কালার রেভুলেশনের মাধ্যমে ক্ষমতায় এসেছো, তোমরা তো একটাও সিট পাবা না। লজ্জা হয় না এই কথা বলতে যে আমরা নির্বাচনের জন্য রেডি না? সাপ, নির্বাচনের জন্য রেডি না? কিসের নির্বাচনের জন্য তোমরা রেডি হবে? তোমাদের কি জনভিত্তি আছে? বিএনপি তো ঠিকই বলতেছে তারা নির্বাচনের জন্য রেডি, নির্বাচন দিতে হবে, কারণ জনগণ যদি তাদেরকে নির্বাচিত করে তাহলে তারা আসবে। আওয়ামী লীগকে যদি জনগণ নির্বাচিত করে তাহলে আসবে, জাতীয় পার্টি যদি নির্বাচিত হয় হবে। কিন্তু তোমরা রাজাকারের বাচ্চারা একটাও সিট পাবা না, এটা তো সত্য। শুনি। জন্য দাবি জানিয়েছে। তা বিএনপির জায়গা থেকে তারা যেটা উত্তম মনে করেছে সেটাই করেছে। কৌশলী হয়ে উত্তর দিও না, হ্যাঁ, এটা জামাতের শয়তানি উত্তর আমি জানি, খুব কৌশলে উত্তর দেয়, মানুষকে কনভিন্স করে। আমরা যেটা আমাদের জায়গা থেকে মনে করি সেটা হলো যে 15.5 বছরে অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে সব দিকে। কি 15.5 বছরে অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে? 15.5 বছরে যতটা জঞ্জাল সৃষ্টি হয় নাই, ততটা জঞ্জাল তোমরা এই 3.5 দিনের ভিতর সৃষ্টি করেছো। এই 3.5 দিনের ভিতর তোমরা সারা বাংলাদেশে লুটপাট, অগ্নিসংযোগ, খুন খারাপি, হ্যাঁ, মানুষকে হেনস্থা, গুম, হামলা, সব কিছু করেছো 3.5 দিনের ভিতর। সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে? কারা ধ্বংস করেছে? কারা মুক্তিযুদ্ধের স্মৃতিকে ছাইভস্ম করে দিয়েছে? এই তোমরাই করে দিয়েছো। রাষ্ট্রের যে বাহিনীগুলা রাষ্ট্রকে সার্ভ করবে, সেনাবাহিনীর কথা আমি বলছি না, এর বাইরে হ্যাঁ হ্যাঁ, সেনাবাহিনীর কথা বলবে কেন? সেনাবাহিনীর মাধ্যমেই তো কু করেছো না? সেনাবাহিনীতে তো তোমাদের মানুষ অনেক আগেই ঢুকিয়ে দিয়েছিল, এটা আগের সরকার বুঝতে পারে নাই, এটাই ব্যর্থতা। আছে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্য, সেই সবগুলাকে দলীয়করণ চরমভাবে করা হয়েছে, যার কুফল এখন কি করা হচ্ছে? এখন জামাতের দলীয়করণ করা হচ্ছে। 15 বছর এই জাতি ভোগ করেছে। তো এত জঞ্জাল যেগুলো আছে, এগুলো ওভারনাইট চেঞ্জ করা, এটা আমরা মনে করি না যে 1 মাস 2 মাসে এটা হয়ে। আচ্ছা, ওভারনাইট চেঞ্জ করা যাবে না, 1 মাস 2 মাসে করা যাবে না, মানলাম, ভালো কথা। কিন্তু 6 মাসের ভিতর নির্বাচন দিলে নির্বাচিত সরকার এসে এই 15 বছরের জঞ্জালকে কি পরিষ্কার করার ক্ষমতা বা দক্ষতা রাখে না? হ্যাঁ, তাহলে কি তুমি বলতে চাচ্ছ আরো 15 বছর তত্ত্বাবধায়ক তোমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থেকে তোমাদের মানুষদেরকে প্রশাসনের সর্বক্ষেত্রে বসিয়ে দিয়ে জঞ্জাল মুক্ত করে তারপর নির্বাচন দিবে, এইটাই বোঝাতে চাচ্ছ? নির্বাচন হলে তো তোমরা একটাও সিট পাবা না, আমি তো বারবারই এটা বলছি। নির্বাচন এই মুহূর্তে হতে হবে। 15 বছর কেন, 15,000 বছরের জঞ্জাল একটা নির্বাচিত সরকার কি করতে পারে? সরাতে পারে। ইট ইজ পসিবল। কি বলো? পৃথিবীতে অনেক নির্বাচিত সরকার, হ্যাঁ, 50 বছরের জঞ্জাল মানে পরিষ্কার করতে সক্ষম হয়েছে।
জনগণের সাপোর্ট যদি কোনো সরকারের পিছনে থাকে, তাহলে জনগণকে নিয়ে সেই সরকার সব ধরনের জঞ্জালকে সাফ করতে পারে। আমার ঘরের ভিতর যদি 20 বছরের ময়লা আবর্জনা থেকে থাকে, আমি একা যদি না করতে পারি, তাহলে আমি আশেপাশের মানুষ বা পাড়া প্রতিবেশীর সমর্থন নিয়ে বা সাহায্য নিয়ে আমি এটি সাফ করতে পারি। এটা একদিনের ব্যাপার। শয়তানি কৌশল বাদ দাও। হয়ে যাবে। তাছাড়া এগুলা না করে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় না এনে নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে যদি নির্বাচন আচ্ছা, নির্বাচনের পরিবেশ নষ্ট কারা করেছে? এই কয়েকদিনে নির্বাচনের পরিবেশ তো তোমরাই করেছো, নষ্ট করেছো। করে দিয়ে দেওয়া হয়, সেই নির্বাচন জাতির জন্য আরেকটা বিপর্যয় তো ডেকে আনতে পারে। না, জাতির জন্য কেন বিপর্যয় নিয়ে আসতে পারবে? সারা নির্বাচন দিলে নির্বাচিত সরকার জাতির জন্য বিপর্যয় নিয়ে আসতে পারে? হাউ ডেয়ার ইউ! আমরা বলছি যে না, এই সময়টা হতে হবে যৌক্তিক। এটা 3 মাসও নয়, এটা 3 বছরও নয়। এর জন্য মিনিমাম যে সময়টুকু লাগে এই সরকারকে সেই সময়টুকু দেওয়া উচিত। আচ্ছা, 3 মাসও না, 3 বছরও না, তাইলে মিনিমাম যৌক্তিক সময়টা কত বছর হবে? আমি বরাবর বলে আসছি, মিনিমাম যৌক্তিক সময়টা হবে 6 বছর। এই 6 বছরের ভিতর হ্যাঁ, জামাত দেশের সর্বত্র তাদের মানুষকে সকল ক্ষেত্রে বসিয়ে দেবে। এটাই হচ্ছে তাদের যৌক্তিক সময়। আর এই সরকার তো কোনো দলীয় সরকার না যে এর বিরুদ্ধে আমাদেরকে দাবি জানাতে হবে। এখনই দাবি কেন? এটা দলীয় সরকার না, কে বলেছে? অবশ্যই দলীয় সরকার। ইসলামী ছাত্র শিবিরের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তারপর আরেকটার নাম কি, মাহফুজ আলম, এরা কোন দলের মানুষ রে ভাই? তো এটা দলীয় সরকার না? কে বলল? শুষ, মুখ বন্ধ কর, চুপ, আর মিথ্যা বলিস না। সরি দর্শক শ্রোতারা, এই সমস্ত রাজাকার আলবদরদের প্রতি আমার বিন্দুমাত্র শ্রদ্ধা বা রেসপেক্ট নাই। কারণ যারা জাতির জনকের ভাস্কর্য ভাঙচুর করতে পেরেছে তাদের সাথে আমি সম্মানজনক ভাষায় কথা বলতে পারি না। এটা দলীয় সরকার না, না? তাহলে এই যে তিনটা উপদেষ্টা আছে, এরা কোন দলের? এরা তো জামাতের। মাহফুজ আলম তো জামাত করতো, আমাদের কাছে ইনফরমেশন আছে। ঠিক না? দলীয় সরকার না, দলীয় না। এটা দলীয় সরকার না, এটা দালাল সরকার। দাবি জানানোর মতো কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি। এটি একটা জনবিপ্লবের মাধ্যমে জনগণের প্রত্যাশিত এবং না, এটা জনবিপ্লবের মাধ্যমে হয় না, এটা কালার রেভুলেশনের মাধ্যমে হয়েছে। এটা জনগণকে তোমরা ধোঁকা দিচ্ছ। এখন প্রমাণ করতে হবে এটি জনবিপ্লবের মাধ্যমে হয়েছে কিনা, জনবিপ্লবের মাধ্যমে জামাত ক্ষমতায় আসছে কিনা। এটা আমাদের এই 6 মাসের ভিতর নির্বাচন দিয়ে প্রমাণ করতে হবে। জনগণের দ্বারা বলতে পারেন যে সিলেক্টেড একটা সরকার। এই না, জনগণ সিলেক্ট করে নাই, এটা জামাত সিলেক্ট করছে। সরকারকে আমাদের এখন দায়িত্ব হচ্ছে সঠিক পথে সরকার যাতে আগায়, এই জন্য এই সরকারকে সার্বিক সহায়তা দেওয়া। আর এই সরকার যদি কোনো ভুল করে এই জন্য তাদেরকে পরামর্শ দেওয়া। পরামর্শ দেওয়া, আচ্ছা। যদি তারা না শুনে আমরা প্রতিবাদ করব, অসুবিধা নেই, কিন্তু তাদের না শুনলে প্রতিবাদ করে তাদেরকে আবার নামিয়ে দেবে, এইটাই তো। যৌক্তিক সময় দেওয়ার পক্ষে। এখন কথা হলো যৌক্তিক সময়টা কতদিন? সেই যৌক্তিক সময়টা আমরা সপ্তাহ মাস বলছি না। এটা যদি 3 মাসে সম্ভব হয় 3 মাস, 6 মাসে সম্ভব হয় 6 মাস, তবে এটা খুব বেশি দীর্ঘ হওয়াটা কল্যাণকর হবে। বেশি দীর্ঘ হওয়া মানে 60 বছর 75 বছর না, 6 বছর। 6 বছর হচ্ছে তোমাদের যৌক্তিক সময়। বুঝতে পারলেন তো দর্শক শ্রোতারা? আমি যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে 3টা জিনিস বের হয়ে আসলো। ছাত্র জনতা রাস্তায় নামছে। এই সমন্বয়কদের মুখোশ
উন্মোচন করে দেওয়ার জন্য। এই সরকারের উপদেষ্টারা অযোগ্য, অথর্ব, অপদার্থ, দেশ চালনা করার যোগ্যতা তাদের নাই। এটি ভিপি নূর, পিনাকি সহ বিভিন্ন জনের মুখ থেকে আমরা শুনেছি। এটি প্রমাণিত হলো এটা অযোগ্য সরকার। তিন হলো জামাত এখন অন্য পথে হাঁটতেছে। তারা এই সরকারকে দীর্ঘায়িত করার চেষ্টা করতেছে। 4 হলো যে নির্বাচন দিলে পরে, এই মুহূর্তে নির্বাচন দিলে পরে এই জামাতপন্থীদেরকে জনগণ বা জামাতিদেরকে জনগণ ঝেঁটিয়ে বিদায় করবে, এরা পালাবার জায়গা পাবে না। সুতরাং এই মুহূর্তে নির্বাচন দিতে হবে এবং বিএনপি যাতে নির্বাচনে না আসে সেই ব্যাপারে এরা তৎপরতা চালাচ্ছে। আমার একটা প্রশ্ন, তারেক জিয়াকে কেন বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না? তারেক জিয়া কেন বাংলাদেশে আসতে পারতেছে না? তার মামলা কি উঠিয়ে নেওয়া হয়েছে? তার উপর সকল মামলা যদি উঠিয়ে না নেওয়া হয়, তাহলে এর মানে হচ্ছে তাকে চাপের মুখে রাখা, যাতে করে সে মামলার ভয়ে দেশে না আসতে পারে। দেশে আসলে পরে সে দেশে মানে এই সরকারের বিরুদ্ধে মানুষকে উস্কাবে, হ্যাঁ, নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানাবে। পিনাকির উপর কি সকল মামলা তুলে দেওয়া হয়েছে? এগুলো খেয়াল করে রাখবেন। পিনাকি কেন বাংলাদেশে আসতে পারতেছে না? ইলিয়াসুর রহমান জিহাদি, যেটা আমি এইটাকে জিহাদি বলি, ওই যে সাংঘাতিক একটা আছে না আমেরিকাতে, তারপর তাসনিম খলিল, হ্যাঁ, এরা কেন বাংলাদেশে আসতে পারতেছে না? একটু ভেবে দেখবেন। আর এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন দিতে হবে। আপনারা সবাই মিলে এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন দেওয়ার জন্য আন্দোলনে নামুন। বেশি দেরি করলে এই যে সাদা শকুন দেখতে পাচ্ছেন, এই সাদা শকুন বা এই সাদা শকুনের অভিশপ্ত অনুসারীরা, 71-এর প্রেতাত্মারা সারা বাংলাদেশকে ছিঁড়ে চুবড়ে খাবে। এখনই সময়, রাস্তায় নামুন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।